অর্থনীতির দৃষ্টিকোণ থেকে নারীর ক্ষমতা। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি বিষয়ক নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান মাঠের কথা। যেখান থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্র থেকে FM 92.0 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে। অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে জানাবো আমাদের আজকের অনুষ্ঠান সূচি। মাঠের কথার পর্ব, এই পর্বে আমরা কি দিয়ে সাজিয়েছি আপনাদের জন্য। আমরা প্রথমে আলোচনা করব, সেই আলোচনায় থাকবে বাংলাদেশের মৎস্য চাষের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা। এরপর আমরা শুনব কলমি শাকের পুষ্টিগুণ সম্পর্কে। অনুষ্ঠানের মাঝ পর্যায়ে থাকবে আমাদের সবার পছন্দের ডাল মাসকলাইয়ের আধুনিক চাষাবাদ কলাকৌশল সম্পর্কে আলোচনা, এবং সবশেষে আপনাদেরকে আমরা শোনাবো কৃষি সমাচার। বরাবরের মতোই দুজন সম্মানিত অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। চলুন আমরা পরিচিত হই ওনাদের সাথে। আমাদের সাথে রয়েছেন জনাব আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য অফিস গোপালগঞ্জ, এবং আরও সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ মহসিন হাওলাদার, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গোপালগঞ্জ। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, চলুন শুরু করে আলোচনা। আমরা জানি যে বাংলাদেশ একটি জনবহুল দেশ। এই দেশের বাড়তি জনসংখ্যার খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ কৃষি সেক্টরের সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। আমাদের মৎস্য সেক্টর থেকে আসে যথেষ্ট পরিমাণে খাদ্য ও পুষ্টি, আর এই মাছের মধ্যে রয়েছে আমাদের চাষের মাছ, যেটি আসলে প্রধান একটি অংশ আমাদের সরবরাহ করে। শ্রোতা বন্ধুরা, তাই চলুন আমরা এখন আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে শুনব বাংলাদেশে মৎস্য চাষের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে। আমি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনি যদি একটু বলেন যে আমাদের বাংলাদেশে চাষের মাছের বর্তমান অবস্থা সম্পর্কে একটু। জি, ধন্যবাদ। আসলে আমরা সবাই জানি মাছে ভাতে বাঙালি। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার একটা অপরিহার্য অংশ হলো মাছ, এবং আমাদের প্রাণী পুষ্টির আমরা 60% আমরা মৎস্য থেকে আমরা পেয়ে থাকি। তো আমাদের মাছ চাষের ক্ষেত্রে যদি আমরা বলি যে এই মুহূর্তে আমরা মাছ চাষের ক্ষেত্রে একটি ভালো অবস্থানে রয়েছি। কিছু তথ্য উপাত্ত যদি আমি বলি তাহলেই আমাদের শ্রোতা মণ্ডলী তারা জিনিসটা বুঝতে পারবে যে আমাদের সর্বশেষ যে 2023-24 অর্থ বছর শেষে আমাদের মাছের উৎপাদন এখন প্রায় 50 লক্ষ মেট্রিক টনেরও বেশি, 50.18 লক্ষ মেট্রিক টন, যেটা আমাদের চাহিদার তুলনায় প্রায় 5 লক্ষ মেট্রিক টনেরও বেশি। সো এই দিক থেকে চিন্তা করলে আমাদের মৎস্য চাষ কিন্তু একটা খুব ভালো অবস্থানে রয়েছে। এবং আমরা যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা তুলনা করি, এই মুহূর্তে আমাদের বাংলাদেশ আমাদের আভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণের ক্ষেত্রে পৃথিবীতে এখন দ্বিতীয় অবস্থানে। আমরা গত বছরই চীনকে টপকে দ্বিতীয় অবস্থানে রয়েছি, এবং আমাদের মাছ চাষ, যেটা আমাদের মূল আলোচ্য বিষয়, চাষের ক্ষেত্রে কিন্তু আমরা পঞ্চম অবস্থানে রয়েছি। এবং এর মধ্যে যদি আমরা চিন্তা করি যে আমাদের টোটাল যে 50.18 লক্ষ টন মাছের উৎপাদন, এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রায় 59%-এরও বেশি শুধু আমাদের চাষের মাছ, অর্থাৎ প্রায় 30 লক্ষ মেট্রিক টন মাছই কিন্তু আমাদের চাষের। আর আরেকটি বিষয় বলার দরকার যে আমাদের উৎপাদিত মাছের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের জাতীয় মাছ ইলিশ। এটির উৎপাদন কিন্তু আমাদের বিশ্বে আমরা প্রথম, এবং আমাদের সর্বশেষ উৎপাদন ছিল 5,29,000 মেট্রিক টন। আরেকটি মৎস্য সম্পদের আমরা গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের চিংড়ি, সেটিরও উৎপাদন ছিল প্রায় 2,60,000 মেট্রিক টন মতো। তো সব মিলিয়ে আমাদের মাছ চাষের ক্ষেত্রে আমরা সারপ্লাস অবস্থা আছি এবং ভালো অবস্থানে রয়েছি। এবং আমাদের দেশের প্রায় 14 লক্ষ নারীসহ প্রায় 2 কোটি মানুষ কিন্তু এই মৎস্য চাষ সেক্টরের সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের জীবিকা নির্বাহ করছে এবং তাদের কার্যক্রম পরিচালনা করছে। সো সব মিলিয়ে বাংলাদেশ মাছ চাষে একটি ভালো অবস্থানে রয়েছে। ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আমরা শুনছি বাংলাদেশে মাছ চাষের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্পর্কে বলছেন জনাব আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারী পরিচালক, মৎস্য অধিদপ্তর গোপালগঞ্জ। আমি আরেকটু জানতে চাই আপনার কাছে যে এই
মৎস্য চাষ যাতে সম্প্রসারিত হয় জি এ ব্যাপারে অবশ্যই আমাদের সরকার এবং মৎস্য অধিদপ্তর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সেই পদক্ষেপগুলো সম্পর্কে যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলেন। জি ধন্যবাদ। আপনারা জানেন আমি একটু আগে পরিসংখ্যানগতভাবে বলেছি, তো এটি কিন্তু আসলে মানে এমনি এমনি সম্ভব হয় নাই। আমাদের মৎস্য চাষি এবং আমাদের মৎস্য অধিদপ্তর তথা সরকারের বিভিন্ন কার্যক্রম গ্রহণে এবং বাস্তবায়নের ফলে কিন্তু আমরা এই পর্যায়ে এসেছি। তো আমাদের সরকারিভাবে আমরা এই মৎস্য চাষ সম্প্রসারণের যে কাজগুলো করি, যেমন আমাদের চাষিদেরকে আমরা বিভিন্ন প্রযুক্তি বিষয়ে আমরা কিন্তু প্রশিক্ষণ দিয়ে থাকি এবং তারা আমাদের পরামর্শ অনুযায়ী তারা মাছ চাষ করে। আমরা তাদের পুকুর বা খামার ভিজিট করি। এরপরে আমরা যেটা করি, নতুন নতুন প্রযুক্তি নিয়ে আমরা কিছু চাষিকে আমরা কিন্তু প্রদর্শনী দেই, তাদেরকে আমরা পোনা সরবরাহ করি, গুণগত মানের খাবার সরবরাহ করি, তাদের মৎস্য চাষের জন্য ঋণ প্রয়োজন হলে আমরা ঋণ প্রাপ্তিতে সহায়তা করি এবং আমাদের দপ্তরগুলো থেকেও কিছু ঋণ দেওয়া হয়। এছাড়া আমরা বিলে এখন মাছ চাষের আওতায় আসছেন আপনারা জানেন, তো বিলে মাছ চাষ সম্প্রসারণের জন্য আমরা বিল নার্সারি কার্যক্রম করি, অভয়াশ্রম স্থাপন করি। এই সমস্ত নানা প্রোগ্রামের মাধ্যমে আমরা চাষিদেরকে উদ্বুদ্ধ করি এবং চাষিদের আন্তরিক পরিশ্রমের ফলে আমরা এই পর্যায়ে আসতে পারছি। ধন্যবাদ আপনাকে। আমরা ঋণের কথা শুনলাম। জি তো মাছ চাষের সাথে যারা জড়িত থাকেন বেশিরভাগ সময় দেখা যায় যে তারা প্রান্তিক মানুষ হয়ে থাকেন, জি জি অত বেশি সচ্ছল হন না অর্থনৈতিকভাবে অনেকেই। এক্ষেত্রে কি ঋণটি বিনা সুদে দেওয়া হয় নাকি স্বল্প সুদে, কি রকম? এটা স্বল্প সুদের সরকারের যে নীতিমালা রয়েছে এবং বর্তমানে কিন্তু সরকারি এবং বেসরকারি ব্যাংক তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে চাষিদেরকে ঋণ দিচ্ছে, কারণ তারাও বুঝতে পারছে যে মাছ চাষ একটি লাভজনক কার্যক্রম এবং এই মাছ চাষের মাধ্যমে তারা এই ঋণটা তারা ফেরত দিতে পারবে, এরকম একটা বিশ্বাস কিন্তু ব্যাংকের রয়েছে। যে কারণে কিন্তু এখন ব্যাংকও প্রচুর পরিমাণে এই মাছ চাষের বাস্তবায়নের ক্ষেত্রে তারা কিন্তু লোন দিয়ে থাকে এবং আমরা লোন প্রাপ্তিকে সব রকম সহায়তা করে থাকি চাষিদেরকে। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ সারা বাংলাদেশের সাপেক্ষে আলোচনা শুনলাম। যেহেতু আমরা গোপালগঞ্জ, বাংলাদেশ বেতার গোপালগঞ্জ থেকে প্রোগ্রামটি করছি, আমরা একটু জানতে চাই যে গোপালগঞ্জে মাছ চাষের বর্তমান অবস্থাটা কোন পর্যায়ে রয়েছে? জি ধন্যবাদ। মানে সারা বাংলাদেশের মতো আমাদের গোপালগঞ্জও কিন্তু মাছ চাষে একটা সারপ্লাস জেলা। এখানে আমাদের 28,000 মেট্রিক টনের মতো আমাদের চাহিদা, এর বিপরীতে কিন্তু এখানে 42,000 টনেরও বেশি মাছ আমাদের উৎপাদিত হয়, অর্থাৎ প্রায় 13,000 মেট্রিক টনেরও বেশি আমাদের চাহিদার তুলনায় গোপালগঞ্জে মাছ উৎপাদিত হয় এবং এই মাছ গোপালগঞ্জ ছাড়াও ঢাকা এবং অন্যান্য জেলাতে যায় এবং আমাদের গোপালগঞ্জের চাষিরা কিন্তু আমাদের মৎস্য দপ্তরের সঙ্গে সম্পৃক্ত থেকে তারা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে এখানে মাছ চাষ করে থাকে। ফলে গোপালগঞ্জও কিন্তু মাছ চাষের ক্ষেত্রে একটি বেশ ভালো অবস্থানে আছে বলে আমি মনে করি। বাংলাদেশ সরকার চাচ্ছে যে মাছ চাষ যেন সম্প্রসারিত হয়, সবাই যেন মাছ চাষের সাথে সম্পৃক্ত হয়। তো এক্ষেত্রে আমাদের দেশে কি কি ধরনের চ্যালেঞ্জ বা সমস্যা রয়েছে বলে আপনি মনে করেন? জি ধন্যবাদ। আসলে আমাদের মাছ চাষে আমরা খুব ভালো অবস্থানে থাকলেও এখানে কিন্তু আমাদের অনেকগুলো সমস্যা রয়েছে। তো আমরা যদি পর্যালোচনা করি যে এখানে আমাদের কিন্তু প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয় ধরনের সমস্যাই রয়েছে। এই সমস্যাগুলোর কারণে কিন্তু আমাদের মাছ চাষ বা মাছ উৎপাদন অনেক ক্ষেত্রে ব্যাহত হয়। তো আমি যদি প্রাকৃতিক কারণ বলি, যে আমাদের প্রাকৃতিক কারণে আমাদের নদী নালা, খাল বিল, পুকুর এগুলো অনেক কিন্তু শুকিয়ে গেছে এবং পানি কিন্তু যতদিন থাকা দরকার থাকে না, এটি একটা কারণ। আরেকটি কারণ হলো যে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের বরেন্দ্র অঞ্চলে, বিশেষ করে উত্তরাঞ্চল সহ সারা বাংলাদেশে কম বেশি আমাদের খরা, বন্যা এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো থাকে, যেগুলো আমাদের মাছ চাষকে বা মৎস্য উৎপাদনকে ব্যাহত করে। এছাড়া আমাদের মানুষ সৃষ্ট কিছু কারণ রয়েছে, যেমন পরিবেশ দূষণ বা যে কৃষি জমিতে অনেক সময় মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হয়, যেটা কিন্তু বৃষ্টির পানিতে গিয়ে পুকুরে পড়ে বা জলাশয়ে পড়ে, ফলে মাছ আমাদের উৎপাদন ব্যাহত হয় এবং মাছের যে ব্রিডিং গ্রাউন্ড বা ফিডিং গ্রাউন্ড এগুলো নষ্ট হয়। ফলে এই সমস্ত কারণে কিন্তু আমাদের মাছের কাঙ্ক্ষিত উৎপাদন অনেক ক্ষেত্রে আমাদের সম্ভব হয় না। তো এইগুলো আমাদের মূলত কারণ আর কি, এবং সমস্যাগুলো আমরা শুনলাম। ধন্যবাদ আপনাকে। সবশেষে আপনার কাছে জানতে চাই যে আমরা অনেকগুলো সমস্যার কথা শুনলাম, চ্যালেঞ্জের কথা শুনলাম, তো এই চাষের মাছ চাষের কেমন সম্ভাবনা রয়েছে আমাদের দেশে বলে আপনি যেহেতু একজন মৎস্যবিদ? জি ধন্যবাদ। তো কি মনে করেন যে আমাদের ভবিষ্যৎ সম্ভাবনা কেমন চাষের মাছের? জি ধন্যবাদ। আসলে মাছ চাষের ক্ষেত্রে শুধু যদি আমি স্পেসিফিক আসি, এখানে আমাদের
বিপুল সম্ভাবনা রয়েছে। যেমন আমাদের বলছি যে আমাদের সারপ্লাস, এই অতিরিক্ত মাছটা যেমন আমরা বিদেশে রপ্তানি করতে পারছি, পাশাপাশি আমাদের লোকাল মার্কেটে কিন্তু আমরা অনেক সুযোগ সৃষ্টি করতে পারি। যেমন এখানে আমাদের শুটকি তৈরির একটা সুযোগ রয়েছে। আমাদের এখন বাহারি মাছের চাহিদা বাড়ছে, এই বাহারি মাছ আমরা কিন্তু চাষ করতে পারি এবং শুরু হয়েছে। পাশাপাশি আমরা যে পদ্ধতিতে মাছ চাষ করি, এই পদ্ধতিতে যদি আমরা যান্ত্রিকীকরণের দিকে চলে যাই বা নিবিড়করণের দিকে চলে যাই, তাহলে আমাদের এই খামারে বর্তমানে যে পরিমাণ মাছের উৎপাদন হচ্ছে, এখান থেকে কিন্তু দ্বিগুণ বা তিনগুণ মাছের উৎপাদন করা সম্ভব। পাশাপাশি আমি যে কথাগুলো বললাম যে অন্যান্য মাছের চাষ আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের দেশীয় প্রজাতির ছোট মাছের চাষ আমরা শুরু করেছি, এটা আরও এক্সপান্ড করতে হবে, বিস্তার করতে হবে। আর উৎপাদিত অতিরিক্ত যে মাছ, সেটা বাজারজাতকরণের জন্য আমরা মৎস্য বিভিন্ন পণ্য, বাহারি পণ্য উৎপাদন করে সেগুলো বাজারজাত করতে পারি। যেমন আমরা ফিশ ফিলেট করতে পারি, ফিশ বার্গার করতে পারি, ফিশ চিপস করতে পারি, ক্যান ফিশ করতে পারি। এগুলোর কিন্তু আমাদের এখন মানে ডিমান্ড আছে। তারপরে রেডি টু কুক সরাসরি এরকম কিন্তু অনেক শপিং মলে আপনারা পাবেন এবং এগুলো কিন্তু আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। সো এই সমস্ত বিষয়গুলো যদি আমরা বিস্তার করতে পারি, জনপ্রিয় করতে পারি, তাহলে এইগুলো মাছ চাষের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে যেমন সম্ভাবনা, তেমনি সেগুলো বাজারজাত করা বা বিক্রির ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল সম্ভাবনা আমাদের রয়েছে। বিশেষ করে রপ্তানি সেক্টরে, রপ্তানি এবং রপ্তানিটাও বাড়ার একটা সুযোগ রয়েছে। ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম বাংলাদেশে মাছ চাষের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে। আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছিলেন তারা এই আমাদের আলোচনা ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা সবাই এই আশাবাদ ব্যক্ত করি যে আমরা মাছে ভাতে বাঙালি, যেটি আমাদের ঐতিহ্য ছিল, আমরা মাছ চাষের মাধ্যমে সেই ঐতিহ্য আবারও আমরা ফিরিয়ে আনব। অনুষ্ঠানের পর্যায়ে আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কলমি শাকের পুষ্টিগুণ সম্পর্কে। কলমি শাক ভিটামিন এ এর একটি ভালো উৎস, যা চোখের দৃষ্টিশক্তি সঠিক রাখতে সাহায্য করে। এতে রয়েছে প্রচুর আয়রন, যা আমাদের রক্তশূন্যতা দূর করে। এতে রয়েছে ক্যালসিয়াম, যা আমাদের হাড় ও দাঁতকে মজবুত করে। এতে থাকা আঁশ আমাদের হজমে সহায়তা করে, ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। এতে রয়েছে ভিটামিন সি, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কলমি শাক রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। এই শাকে রয়েছে ম্যাগনেসিয়াম, যা আমাদের হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী। এটি শরীরে অতিরিক্ত গরম কমাতে সাহায্য করে। কলমি শাক রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি লিভারের কার্যক্ষমতা বাড়ায়। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ক্যান্সার প্রতিরোধ করে। যাদের ঘুম হয় না তারা কিন্তু কলমি শাক খেলে ঘুম আসার সম্ভাবনা বেড়ে যায়। এই শাক শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন কে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কলমি শাক আমাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে। এটি গ্যাস্ট্রিক ও আলসার কমাতে সাহায্য করে। শ্রোতা বন্ধুরা, কলমি শাক কিন্তু খুবই সহজলভ্য এবং সস্তা একটি শাক, এবং বিভিন্ন ধরনের কলমি রয়েছে কিন্তু আমাদের চাষের কলমি, তারপরে বিভিন্ন পানি কলমি যেগুলো অবহেলায় জন্মায় আমাদের বাড়ির আশেপাশে, ডোবার আশেপাশে ইত্যাদি, এগুলো সংগ্রহ করে কিন্তু আমরা খেতে পারি। প্রচুর পরিমাণ পুষ্টিকর এবং খুবই সহজলভ্য এবং সস্তা একটি শাক। ধন্যবাদ আপনাদেরকে। অনুষ্ঠানের পর্যায়ে আমরা আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। আমরা জানি যে ডাল আমাদের গরিবের আমিষ বলা হয় ডালকে। এই ডাল থেকে আমরা আমাদের সহজলভ্য একটি প্রোটিনের উৎস হিসেবে আমরা ডালকে ব্যবহার করে থাকি, এবং আমাদের বাঙালি মানুষের এখন কিন্তু খাদ্যাভ্যাসে প্রতিবেলায় দেখা যায় যে তরকারি যেটাই থাকুক আমাদের ডাল থাকতেই হবে, এমন একটি অবস্থা হয়ে গেছে আমাদের। তা আমরা এখন অনুষ্ঠানের পর্যায়ে শুনব আমাদের সবার পছন্দের ডাল মাসকলাইয়ের আধুনিক চাষাবাদ কলাকৌশল সম্পর্কে। আমি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে মাসকলাই ডাল, আমরা বলছি মাসকলাই, এই ডালের গুরুত্ব সম্পর্কে যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। আমি আবার শ্রোতাদেরকে আমাদের এই মাসকলাই ডাল আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রথমে ডালের গুরুত্ব যদি উপলব্ধি করতে পারি, তাহলেই বুঝতে পারবো যে ডাল মাসকলাই কতটুকু গুরুত্ব আছে ডাল হিসেবে। আমরা যদি একটু দেখি যে আমাদের দৈনিক কতটুকু ডাল খাওয়া দরকার, সেটা হলো 45 গ্রাম পার হেড পার ডে। তো এই 45 গ্রাম পার ডে পার হেড যদি আমরা খেতে যাই, তাহলে আমাদের ডালের যেটা দরকার সেটা হলো প্রায় 26 লাখ মেট্রিক টন। কিন্তু এই মুহূর্তে আমাদের উৎপাদন আছে অ্যারাউন্ড 10 লাখ মেট্রিক টনের কাছাকাছি, এবং আমরা প্রতিদিন খেতে পারি সেটা হলো মাত্র 17 থেকে 20 গ্রাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাপক একটা ঘাটতি, অর্থাৎ আমাদের প্রায় 26-27 লাখ মেট্রিক টন ঘাটতি আছে। এটা তো টাকার অঙ্কে যদি দেখি, তাহলে প্রায় 9,000 কোটি টাকা আমাদের ডাল আমদানি করতে হয়।
তো এই যে একটা ব্যাপক ডাল আমদানি করতে আমাদের প্রায় 900 কোটি টাকা। তো এইটা সেটি কিন্তু বড় একটি অঙ্ক, সেটি বড় 900 একটি কোটি অঙ্ক, টাকা। জি। জি অবশ্যই। তো এখন আমাদের ডাল মৌসুম যদি দেখি, আমরা সাধারণত রবি মৌসুমে আমরা ডাল চাষ করি। বেশিরভাগ ডালগুলো যেগুলো আছে খেসারি, মসুর, তারপরে ছোলা। তো এই শীতকালে আমাদের যেটা কম্পিটিশন থাকে জমির জন্য, এই সময় ডাল চাষ করার জমি তেমনভাবে পাওয়া যায় না বিধেই কিন্তু আমার ডালের আমরা বাড়াতে পারতেছি না। কিন্তু মাসকলাই এমন একটি ডাল যেটি আপনি পরবর্তীতে, অর্থাৎ শীতকালে না হলে রবি বাদ দিয়ে খরিফ 1 এবং খরিফ 2 এই সময়, যেমন এখন এই যে এখন একটা খরিফ 2 মৌসুম, এই সময় চাষ করা যায়। তো এই সময়টায় বিশেষ করে একটা ডালের আরেকটা বৈশিষ্ট্য হলো যে অন্য ডালগুলোর জন্য যখন রৌদ্রোজ্জ্বল জায়গা দরকার হয়, এই ডালটা আপনি কম ছায়াযুক্ত স্থানেও চাষ করা যায়। রাস্তার ধারে কম অনুর্বর জমি, যেটা কম উর্বর জমিতে, এছাড়া আপনি নতুন কোনো বাগান করেছেন অর্থাৎ অর্চার্ড যেখানে, সেখানে ওই ডালটাকে চাষ করা যায়। সুতরাং এই দিক থেকে এই ডালের একটা ব্যাপক চাষের গুরুত্ব রয়েছে ওইটার দিক থেকে যে যদি আমরা রবি মৌসুমে যদি জমি পাচ্ছি না, তো খরিফ 1-2 যদি আমরা এরকম আমাদের অনুর্বর জমি, কম ছায়াযুক্ত জমি, অর্চার্ড যেখানে আম বাগান, লিচু বাগান, যা বাগান আছে যেখানে তো মোটামুটি ছায়া কম, নতুন বাগান থেকে, এই সমস্ত জায়গা যদি আমরা ইনক্লুড করতে পারি, তাহলে হয়তো আমরা এই ডালের যে উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন, সেটা এই ডালের মাধ্যমে করা সম্ভব। এছাড়াও এই ডালটার প্রতিটা ডালের তো আমিষ যেহেতু একটা পুষ্টি গুণাগুণ রয়েছে, কিন্তু এটা একটা আলাদা একটা পুষ্টি গুণাগুণ রয়েছে যে মানুষের যে একটা গুরুত্বপূর্ণ যে মিনারেল খনিজ, যেটা ক্যালসিয়াম, যেটা আমাদের সবার ঘাটতিতে, মোটামুটি বয়স হলেই সবার ঘাটতি দেখা যায়। এই যে যতগুলো ডাল আছে বা যত আমাদের সোর্স আছে, উদ্ভিদ সোর্স, তার মধ্যে সবচাইতে এই মাসকলার ডালে এই ক্যালসিয়ামের পরিমাণ বেশি, যেটা দুধের চাইতেও। 100 গ্রাম দুধে যেখানে আছে 120 থেকে 30 গ্রাম, সেখানে এখানে আছে 150 মিলিগ্রাম। সেখানে এখানে 100 গ্রাম মাসকলার ডালে এই ক্যালসিয়াম থাকে হলো 150 থেকে 60 গ্রাম, দুধের চেয়েও বেশি। দুধের চেয়েও বেশি। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের ডালের আবাদ বৃদ্ধিতে, অর্থাৎ ডালের উৎপাদন বৃদ্ধিতে, সাথে সাথে যে আমাদের পুষ্টিগুণ দিক থেকেও এই মাসকলাই চাষে যথেষ্ট গুরুত্ব রয়েছে। ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আমরা শুনলাম মাসকলাইয়ের গুরুত্ব। আমরা কিন্তু আমাদের সম্মানিত অতিথি কিন্তু বলেছেন যে দুধের চেয়েও ক্যালসিয়াম বেশি। অর্থাৎ একই সাথে আমরা যদি মাসকলাই খাই, এক হচ্ছে আমাদের প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং আমরা ক্যালসিয়ামের চাহিদা কিন্তু পূরণ হবে। আমরা যতগুলো, আমরা মোটামুটি সবাই মসুর ডাল খাই, এই মসুর ডাল এককভাবে না খেয়ে মুগ, মসুর এবং মাসকলাই মিলিয়ে আমরা খেতে পারি। আমরা যদি প্রতিদিন কিছু না কিছু ইনটেক করি মাসকলাই, তাহলে অবশ্যই আমি বলতে পারবো যে আমাদের এই ক্যালসিয়াম ঘাটতিজনিত রোগ আর দেখা দিবে না বা হবে না। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন ফসলের অনেক রকমের জাত উদ্ভাবন করে থাকে। তো এই মাসকলাইয়েরও অনেক জাত রয়েছে। মাসকলাইয়ের জাতগুলো সম্বন্ধে যদি কিছু বলতেন আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে। যে আমি আগেই যেমনটি বলছিলাম যে মাসকলাই হলো একটা খরিফ ফসল। তো বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক পর্যন্ত 4টি জাত উদ্ভাবিত হয়েছে বিভিন্ন দিক বিবেচনা করে। বারি মাস 1, আমরা বলি বারি মাস 2, অর্থাৎ মাসকলাইয়ের সংক্ষেপে মাস, এবং বারি মাস 3 এবং বারি মাস 4। এগুলোর সবগুলো বৈশিষ্ট্য মোটামুটি কাছাকাছি, আমাদের সময় কম। আমরা এই সবগুলোরই জীবনকাল হলো 60 থেকে 70 দিনের মধ্যে, এবং এদের ফলনটা হলো 1400 থেকে 1500 কেজি পার হেক্টর। অর্থাৎ আমরা যদি বিঘায় বলি তাহলে আপনার 400 থেকে 450, কখনো 500 কেজি পর্যন্ত বিঘার ফলন আছে। এবং এই বিআরআই কর্তৃক উদ্ভাবিত জাতগুলো, সেগুলো বিশেষ বৈশিষ্ট্য হলো আমরা যদি স্থানীয় জাত চাষ করি, সেগুলো বিভিন্ন রোগ এবং পোকামাকড়ে আক্রমণ বেশি হয় এবং ফলন তো কম হয় অবশ্যই। এবং এই গাছগুলোর উচ্চতা অনেক বেশি, যার কারণে এগুলো লজিং হয়ে যায়, ফলন হয় না, বা অনেক সময় এগুলো ম্যানেজমেন্ট করা সম্ভব হয় না। কিন্তু এই জাতগুলো তুলনামূলক খাটো বিধায়, অর্থাৎ এর উচ্চতা হলো আপনি মনে করবেন যে সেটা 30-40 সেন্টিমিটারের মধ্যে থাকার কারণে এগুলো লজিং হয় না, অর্থাৎ হেলে পড়ে না বা ঢলে যায় না, যার কারণে অত্যন্ত এর যে ফলনটা সহজেই আমরা নিতে পারি। এবং
যেটা বলছিলাম যে এই রোগ এবং যেমন এই সবগুলো জাতি বারি মাস 1, বারি মাস 2 এবং বারি মাস 3 আমাদের শুধুমাত্র মাসকলাই নয়, ডাল ফসলের যে প্রধান একটা রোগ আছে যে মোজাইক রোগ, পাতা যে মোজাইক রোগ হয়, এবং এই বিআরআই করতে উদ্ভাবিত যে 1, 2, 3 মাসকলাই যে জাতটা, এই জাতগুলো বেশি মোজাইক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, এবং 4 যেটা সেটা হলো মোজাইক, এবং আমাদের যার একটা রোগ আছে আমরা বলি যে পাউডারি মিলডিউ, পাউডারি রোগ, সেই পাউডারি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এই জাত। তো আমরা মোটামুটি এই 4টি জাতি আমাদের বিআরআই কর্তৃক উদ্ভাবিত জাত। আশা করি যে লোকাল জাতের চেয়ে এগুলো যদি চাষ করে তাহলে অবশ্যই দ্বিগুণ পরিমাণ ফলন এবং রোগ এবং পোকামাকড় আক্রমণ কম হবে। ধন্যবাদ আপনাকে। আমরা গুরুত্ব এবং বিভিন্ন জাত সম্পর্কে জানলাম, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে চাষাবাদ করা। জি, তো খুব সংক্ষেপে যদি শ্রোতাদের উদ্দেশ্যে আধুনিক চাষাবাদ কৌশল সম্পর্কে বলেন। হ্যাঁ, অবশ্যই আমাদের যে এখন যে উৎপাদন কলা কৌশল সেগুলো সব ফসলই আধুনিক, তো এটাও সেভাবেই। তো আধুনিক বলতে ওই যে জমি সিলেকশনটাই আপনার আগে, আপনি যদি সেখানে নিচু জমি সিলেকশন করতে মাসকলা, যেহেতু এই খরিফ 2 এবং খরিফ 1 মৌসুমে যখন মাঠে পানি থাকে, অতএব আপনাকে নিচু জমি সিলেকশন করা যাবে না, বেলে দোয়ার জমি সিলেকশন করতে হবে। এই জমিগুলো 2-3টি চাষ দিতে হবে। ডাল ফসলটা আছে যে বেশি জমি চাষ করার প্রয়োজন হয় না, এবং আরেকটা সারেরও প্রয়োজন কম হয়, শুধু মাসকলাই নয় সমস্ত ডালেরই, কারণ আমরা জানি যে তারা বাতাস থেকে নাইট্রোজেন বা নডুল নাইট্রোজেন সংগ্রহ করে এবং নাইট্রোজেন ফিক্সিংও করে মাটিতে এবং বৃদ্ধি করে দেয় বরঞ্চ নেওয়ার চাহিদা, সেদিকে সারও কম লাগে। তো আমাদের এদিকে যেটা লক্ষ্য রাখতে হবে যে বীজ হার ঠিক রাখতে হবে, 2-3টি চাষ দিয়ে একটু মোটামুটি মানে অন্য ফসলের যেমন অধিক চাষ দরকার, এটা ডাল ফসলে খুব বেশি চাষ না দিলেও চলে। এবং এই ক্ষেত্রে যেটা লক্ষ্য রাখবে বীজ হার, যেমন বীজ হার হলো 30 থেকে 35 কেজি পার হেক্টরে। আমরা যদি বিঘায় বলি তাহলে 33% হয়তো 2.5 কেজি বা একটু বেশি হতে পারে। তো আপনি যদি বীজ হারটা ঠিক না রাখেন তখনই প্লান্ট পপুলেশন বেশি হবে, যখনই গাছের সংখ্যা বেশি হবে তখনই রোগ পোকামাকড় থেকে মানে পুষ্টি প্রদানের ঘাটতি থেকে ফলন কমাতে হবে। অবশ্যই এই বীজ হারটা ঠিক রাখতে হবে। বপনের সময়টা যেমনটি যে আমরা যদি শীতকালে তো আমাদের হবে না, রবি মৌসুমে, এটা খরিফের ফসল যেহেতু, তো সেই রবি মৌসুমে প্রথমে যদি খরিফ 1-এ যখন বপন করবে তখন হবে আপনার মধ্য ফাল্গুন থেকে 30 ফাল্গুন, অর্থাৎ এই 15 দিনের মধ্যে, সেটা ফেব্রুয়ারি থেকে শেষ মার্চ পর্যন্ত। এবং খরিফ 2 যেটা সেটা হলো আমরা বলতে পারি যে শ্রাবণ মাসের 3য় সপ্তাহ থেকে 15ই ভাদ্র, এই একেবারে শেষ মুহূর্তে এখন এই বোনার শেষ সময়, অর্থাৎ 1 আগস্ট থেকে সেপ্টেম্বরের শেষ। অর্থাৎ কৃষকরা চাইলে কিন্তু দুইবার বছরে করতে পারে, বললাম যে দুবারই এটা করতে পারবে। তো এটা হলো যে আমরা আজকে আমি এক চাষিকে দিয়েছি যে সে এখন আজকেই হয়তো বপন করা, তো অক্টোবরে ওটা বপন করা যায়, এরপরে আর বপন করলে ফলনটা ভালো আসে না। তো আমাদের সময়টা মনে রাখতে হবে যে আমরা দুবার করবো, বিশেষ করে খরিফ 2-তে যখন অনেক সময় খরিফ 1-এ বৃষ্টিপাত বেশি হয় তখন করতে চান, তো খরিফ 2 একটা ভালো সময়, এবং এটা হলো যে আগস্টের শেষ দিক হতে অক্টোবর হয়তো মিড পর্যন্ত, অর্থাৎ মিড অক্টোবর পর্যন্ত এটা করা যাবে। সারের পরিমাণটার জন্য খুবই কম দরকার হয়, হয়তো হেক্টর প্রতি 40 থেকে 45 কেজি ইউরিয়া ঠিক 8 এটা জমি চাষের সময় দিতে হয়, এবং সেকেন্ডে টপ ড্রেস করার কোনো প্রয়োজন হয় না। টিএসপি দিতে হবে 80 থেকে 90 কেজি পার হেক্টরে, এমওপি 30 থেকে 40 কেজি, এবং জিপসাম 50 থেকে 60 কেজি, এবং ব্রোন দিতে হবে 7 থেকে 10 কেজি। অবশ্যই ব্রোন দিতে হবে, যদি দানাদার ফসল যেহেতু, এবং ব্রোন এটা অবশ্যই ইউজ করতে হবে, এবং অনুজীব সার যদি প্রয়োজন মতো পাওয়া যায় তাহলে দিতে পারবে। এটাই হলো মোটামুটি আমাদের যে উন্নত চাষাবাদ করে, এটা যদি ফলো করে বা এটাভাবে চাষ করলে অবশ্যই সে ভালো ফলন পাবে আশা করি কৃষকরা। ধন্যবাদ আপনাকে। অনেক ধরনের রোগ এবং পোকামাকড়, অনেক সময় বলতে পারছি শেষ ব্যাপারে কিছু বললাম না, যেহেতু এটা খরিফ 2 এবং খরিফ 1-এ মোটামুটি এন্টাবেলে বৃষ্টিপাত, তাদের শেষের কোনো দরকার হয় না। এখানে। অর্থাৎ আমরা শ্রোতা বন্ধুরা আপনারা খেয়াল করবেন, আমরা কিন্তু শুনলাম আমাদের অতিথির কাছ থেকে, এটি খুবই অবহেলিত এবং খুবই সহজে হয় এমন একটি ফসল, খুব বেশি যত্নের কিন্তু দরকার হয় না, খুব অল্পতেই কিন্তু আমাদের কৃষক ভাইরা, প্রথমে গাছ ওঠার আগে একটা নিড়ানি দিতে হয়, জি, তারপরে গাছ যখন ভেজিটেটিভ গ্রোথ পূর্ণ হয় তখন আর প্রয়োজনই হয় না। অর্থাৎ খুব কম যত্নে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ফলন ঘরে তুলতে পারি এই মাসকলাইয়ের। সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো যে অনেক ধরনের রোগ এবং পোকামাকড় আমাদের ফসলের শত্রু হিসেবে আমরা জানি, এই মাসকলাইয়ে কী কী ধরনের রোগ এবং পোকামাকড় হয় এবং এদের দমন ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত? ডাল হিসেবে মাসকলাইয়ের যে 3টা রোগই মূলত প্রধান, সেটা হলো একটা হলো আমরা যেমন বলছিলাম শুরুতেই যে মোজাইক, অর্থাৎ যেমনটা আমরা এটা মুগেও যেমন মোজাইক দেখা যাবে ঠিক তেমনিভাবে মাসকলাইয়ের মোজাইক দেখা যাবে। এই মোজাইক রোগ আসলে এটা ভাইরাস বাহিত রোগ যেহেতু, অতএব এটাকে আমরা
দেখা মাত্রই যদি গাছটাকে তুলে গর্ত করে মাটির মধ্যে রেখে দিব, এবং এর সবচেয়ে এটা যদি ভেক্টর দ্বারা যেহেতু এটা আসে, এটা আসলে জীবাণুটা বহন করে সাদা মাছি। তো আমরা এই জন্য খেতে যখন দু একটা মাছি দেখব তখনই, বা একটা ইন্টারভিউ শিডিউল দিতে পারি আমরা, যে হয়তো গাছে যখন 25-30 দিন বয়স হয়ে যাবে তখন একটু অ্যাডমায়ার 0.5 ml পার লিটার পানিতে মিশিয়ে এটা স্প্রে দিবে, এবং আবার হয়তো 45 দিন বয়সে একটা স্প্রে দিই। অর্থাৎ সাদা মাছি অনেক সময় পাতার নিচে দেখা যায়, যদি সেটা সে অবলোকন না করে তার প্রিকশন শুরু দিয়ে দুটো স্প্রে করলে এই অর্থাৎ এই হলুদ মোজাইক রোগ ব্যাপক হারে যে হ্যাবক যাতে না হতে পারে সাথে সে পরিত্রাণ পাবে। আমি আবারও বলছি, যেহেতু এই রোগটা ভাইরাস বহন করে সাদা মাছি, এই জন্য তাকে সাদা মাছি দমন করতে হবে। আমাদের আর একটা আছে যে সার্কাস পার্লিবে স্পট, এটা একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। আমাদের এটা দেখা যায় পাতায় প্রথম পিনের মতো দাগ পড়ে, পরে অনেক বড় হয়ে পাতাটা পচে যায়। এখানে আমাদের এটা অটেস্টিন ব্যবহার করতে হবে, অটেস্টিন 2 ml পার লিটার হিসেবে দিতে হবে। এটা পাউডারি মিল্ডিউ যেটা বলছিলাম আগে, যে ছত্রাকজনিত রোগ, পাতার উপর সাদা সাদা দেখা যায়, পরে একটু সাদাটা আবার হয়ে যায়, সাইক আক্কা অ্যাশ কালারের হয়ে যায়, এবং এটা একটা ছত্রাকবাহিত রোগ। এটার জন্য আমরা যেমন টিল্ট ব্যবহার করতে পারবো, আর থিওবিট 2 ml পার লিটার স্প্রে করতে পারবো। আমাদের খুব কমই রোগ আছে এটার মধ্যে, পোকার মধ্যে যে একটা গুরুত্বপূর্ণ পোকা আছে যেটা আমরা জানি যে এপিট। এপিটটা যেটাকে বলা হয়, এটা খুব সহজে আপনার ম্যালাথিয়ান গ্রুপের যে একটা ওষুধ দিয়ে আমরা 2 ml পার স্প্রে করে আশা করি এটা দমন হবে। থ্যাংক ইউ আপনাকে। আশা করি এভাবে যদি আমরা চাষাবাদ করি তাহলে একটা ভালো ফলন পাবে, এবং ডালের যে ঘাটতিটা সে আমরা পূরণ করতে সক্ষম হব। ধন্যবাদ আপনাদের। শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম আমাদের মাসকলাই ডালের আধুনিক চাষাবাদ কলাকৌশল সম্পর্কে। আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা যারা আমাদেরকে শুনছিলেন, বাসাবাড়ির আশেপাশের কোনো জায়গায় যেন আমাদের পতিত না থাকে, আমরা অবশ্যই এই মৌসুমগুলোতে মাসকলাই চাষ করব এবং আমরা ডালে সমৃদ্ধ হব। অনুষ্ঠানের পর্যায়ে আমরা কৃষি সমাচার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। খরিফ 2 মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত মঙ্গলবার 9 সেপ্টেম্বর 2025 দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কার্যালয়ে এই উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, উপজেলার মোট 125 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জন প্রতি 5 কেজি বিএডিসি সরবরাহকৃত প্রত্যায়িত বীজ, 10 কেজি ডিএপি সার এবং 5 কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, বাড়ি মাসকলাই 3 জাতের জীবনকাল মাত্র 70 দিন। এ জাতের গড়ে প্রতি হেক্টরে ফলন প্রায় 1.6 টন। পাশাপাশি এই জাতটি হলুদ মোজাইক ও পাতাদহ রোগ, দাগ রোগ কিন্তু সহনশীল। বিশেষজ্ঞদের মতে ডাল ফসল চাষ মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাটির উর্বরতা বৃদ্ধি করে। তাই মাসকলাই উৎপাদন সম্প্রসারণ কৃষকদের আর্থিকভাবে লাভবান করার পাশাপাশি খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের অনুষ্ঠান সম্পর্কে জানাবেন। আমাদেরকে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক মাঠের কথা, প্রযোজনে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার গোপালগঞ্জ, এবং আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন এই ঠিকানায় program@bbg@gmail.com। আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে এখনই টাইপ করুন facebook.com/bbgopalganj.bd। আশা করি আমাদের প্রোগ্রামটি আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মাঠের কথা। উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ আরিফুল ইসলাম, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং প্রযোজনা করলেন মঈনুল ইসলাম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM 92.0